আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে আমরা একটা আইনি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব, সেটা হলো যে জমি এর নামজারি, জমা খারিজ বা মিউটেশন যে প্রক্রিয়াটা, এটা ইতিপূর্বে যেই সিস্টেমে হতো, যে যদি কোনো ব্যক্তি জমি ক্রয় করতেন, ক্রয় করার পরে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড বরাবরে তাকে একটা মিস কেস দায়ের করতে হতো এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে নামজারিকরণ করা প্রয়োজন ছিল। এবং দ্বিতীয়ত, যদি কোনো রেকর্ডীয় মালিক তিনি মারা যান, তাহলে তার ওয়ারিশদের নামেও একটা মিউটেশন প্রক্রিয়া মোকদ্দমা দায়ের করে মিউটেশন করার প্রয়োজন ছিল। কিন্তু এই মিউটেশন বা কেন, খাজনা আদায় এবং রেকর্ড অফ রাইট সঠিকভাবে সংরক্ষণের জন্য নামজারিকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ নামজারি যদি না হয়, তাহলে সরকার কার কাছ থেকে কিভাবে কতটুকু জমির খাজনা আদায় করবেন তা নির্ধারণ করা সম্ভব নয়। এক্ষেত্রে যিনি ক্রেতা, তিনি তার জমির ওই অংশ তিনি মিউটেশন করবেন এবং সরকারের রেজিস্টারে তার নাম লিপিবদ্ধ থাকবেন, তিনি সরকারি কর পরিশোধ করবেন। অন্যদিকে যদি উত্তরাধিকার সূত্রে কেউ সম্পত্তি প্রাপ্ত হয়, মৃত ব্যক্তির ওয়ারিশদের নাম সংশোধন করতে হবে। সেটা প্রমাণের জন্যে এই প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা এমপি সাহেব কর্তৃক উত্তরাধিকার প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এবং এটা ফরায়েজের ক্ষেত্রে যে কোনো মসজিদের ইমাম অথবা অ্যাডভোকেট বা মাদ্রাসা শিক্ষক, এরা ফরায়েজ দেবেন, সেই ফরায়েজ অনুসারে। আর হিন্দুদের ক্ষেত্রে পণ্ডিত বা অ্যাডভোকেট এই উত্তরাধিকার প্রাপ্ত সম্পত্তির পরিমাণ প্রত্যয়ন নির্ভরযোগ্য বলে গণ্য হবে। নামজারি প্রক্রিয়া একটি বিচার বিভাগীয় কার্যক্রম বলে গণ্য করতে হবে। সামান্য ভুল ভ্রান্তি মারাত্মক আইনগত জটিলতার সৃষ্টি করতে পারে। হস্তান্তরের ক্ষেত্রে বিক্রেতা হস্তান্তরিত সম্পত্তিতে কোনো সত্ত্ব ও দখল অধিকার ছিল কিনা তা প্রমাণ বিবেচ্য বিষয়, এবং হস্তান্তরকারী মালিকের সম্পত্তি দখল ক্রেতার নিকট হস্তান্তর করা হয়েছে কিনা এইসব বিষয় জানা জরুরি। কিন্তু নতুন যে আইন করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিগত ডিসেম্বর 2020-এ একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রের মাধ্যমে যে ইতিপূর্বে যে মিসকেস করে মিউটেশন যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটা বাতিল করে সম্পূর্ণ ডিজিটালাইজেশন এবং আধুনিকীকরণের জন্যে নতুন প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং এর কার্যক্রম অলরেডি চালু হয়ে গেছে। সেটা কি, যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি হস্তান্তর করবেন বা ক্রয় করবেন, সাব রেজিস্ট্রি অফিস হতে দলিলের একটি কপি এবং এলটি নোটিশের একটি কপি তিনি সহকারী কমিশনার ভূমি অফিসে প্রেরণ করবেন এবং সহকারী কমিশনার ভূমি এই দলিলের কপি এবং এলটি নোটিশ প্রাপ্তির পরে তিনি কার্যক্রম শুরু করবেন। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নাম জারি এবং ভূমি রেজিস্ট্রেশন ব্যবস্থাপনা কিন্তু দুইটা ভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে থাকা সত্ত্বেও এটাকে সহজীকরণের জন্যে এই হস্তান্তর প্রক্রিয়া এবং মিউটেশন প্রক্রিয়াটা সহজ করার লক্ষ্যে সরকার জমি হস্তান্তর দলিল রেজিস্ট্রি করার পর সাব রেজিস্ট্রার কর্তৃক 3 কপি দলিল সম্পাদন করবেন। আগে দলিল সম্পাদন একটা কপি হতো, এখন 3 কপি সম্পাদন করবেন এবং যথারীতি একটি কপি
দলিল গৃহীতা পাবেন এবং দ্বিতীয় কপি সাব রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা হবে এবং তৃতীয় কপি এবং এলটি নোটিশের একটি পরিচ্ছন্ন ও পাঠযোগ্য কপি সাব রেজিস্ট্রার সংশ্লিষ্ট উপজেলা সার্কেল অফিসার অথবা ভূমি অফিসে প্রেরণ করবেন। সাব রেজিস্ট্রার হতে এই দলিলের কপি এবং এলটি নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে এসিলেন ই নামজারি নামে একটি রেজিস্টার 9 নম্বর রেজিস্টার দ্বিতীয় খণ্ডে যথাযথভাবে এন্ট্রি করতে হবে এবং ই নামজারির আবেদনের মতো ইতিপূর্বে যেরকম আবেদন করা লাগতো এখন আর আবেদনের প্রয়োজন হবে না। এই দলিলের কপি এবং এলটি নোটিশ একত্রীকরণ করে সহকারী কমিশনার ভূমি স্বয়ংক্রিয়ভাবে এই নামজারির জন্য একটা মিসকেস রুজু করবেন এবং দলিল গৃহীতা থেকে আলাদা কোনো আবেদন এর আবশ্যকতা নাই। যেটা আমি বারবার বলে আসছি যে দলিল গ্রহীতা মিসকেস করে যে মিউটেশন করার দরকার ছিল এখন আর সেই মিসকেসের কোনো প্রয়োজন হবে না। ইনামজারি খতিয়ানের ভিত্তিতে জমির দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এবং এর ভিত্তিতে মালিকানা পরিবর্তন হলে সেক্ষেত্রে এই আইনের গ অনুচ্ছেদ মোতাবেক সাধারণত প্রচলিত পদ্ধতি অনুসরণ প্রয়োজন করা হবে না। অর্থাৎ পূর্বের ন্যায় মালিকানা সংক্রান্ত ধারাবাহিক স্বার্থ অক্ষুণ্ণ থাকা, সরজমিন দখল, সরকারি স্বার্থ সংশ্লিষ্টতা যাচাই, প্রয়োজনীয় অন্যান্য পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করে নামজারির অনুমোদন করা হয়েছে এবং ইনামজারির ভিত্তিতে দলিল রেজিস্ট্রেশন হয়েছে, যেহেতু সেই ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুসরণ করার কোনো আবশ্যকতা নাই। কারণ এখন দলিল করার পূর্বেই এই বিষয়গুলো যাচাই বাছাই করে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রি করবেন। যেমন উনি দেখবেন যে সর্বশেষ নামজারি কার নামে, সেই নামজারির কপি গ্রহণ করবেন এবং সর্বশেষ খাজনার দাখিলা রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হয় এবং যিনি সম্পত্তি হস্তান্তর করবেন তার পূর্বের দলিল তাকে একটা ফটোকপি দাখিল করতে হবে। এই সব বিষয়গুলো দলিল রেজিস্ট্রেশনের সময় সাব রেজিস্ট্রার যেহেতু অনুসন্ধান করে থাকেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দলিলের সাথে সম্পৃক্ত করে দাখিল করা হয়, তদ্হেতু আর এই মিসকেস করে যেই সব অনুসন্ধান করার বিধান ছিল এগুলোর আর কোনো আবশ্যকতা নাই। বিবেচ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন অথবা পৌর ভূমি অফিস সার্ভেয়ার কানুনগ কর্তৃক সরজমিনের তদন্তের আর আবশ্যকতার প্রয়োজন পড়বে না। প্রচলিত বিধান অনুযায়ী নামজারি ফি ও সার্ভিস চার্জ পরিশোধ করা এবং দলিল এর অবিকল নকল কপিসহ উপস্থিত হয়ে শুনানি গ্রহণের সাক্ষ্য সর্বোচ্চ 4 কার্য দিবসের মধ্যে সময় দিয়ে দলিল গৃহীতাকে ইমেইল বা মেসেজ দিতে হবে এবং এই শুনানিকালে শুধুমাত্র সহকারী কমিশনার ভূমি অফিসের নামজারি কার্য ব্যবহারের জন্য লেখাযুক্ত দলিলের অনুলিপি সঙ্গে দলিল গ্রহীতার নিকট রক্ষিত দলিলের সত্যতা পরীক্ষা করতে হবে। দলিলের কপি এবং এলটি নোটিশ সহকারী কমিশনার ভূমির নিকট পৌঁছানোর তারিখ হতে পরবর্তী 8 কার্য দিবসের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে এবং নামজারি ফি ও সার্ভিস চার্জ পরিশোধিত হলে সর্বোচ্চ 8 কার্য দিবসের মধ্যে নামজারি কেসটি নিষ্পত্তি করতে হবে। নামজারি নিষ্পত্তির জন্য প্রস্তুতকৃত কিন্তু নামজারি ফি ও সার্ভিস চার্জ পরিশোধিত না হলে উহার মালিক উহা পরিশোধের নিমিত্তে পুনরায় মালিককে ইমেইলে অথবা মেসেজ প্রদান করতে হবে। সহকারী কমিশনার ভূমি সাব রেজিস্ট্রার অফিসের মধ্যে দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই করার জন্য অনলাইন সংযোগ স্থাপন করবেন এবং সেসব ক্ষেত্রে রেজিস্ট্রেশন অর ই রেজিস্ট্রেশন অনলাইনে খতিয়ান যাচাইপূর্বক মালিকানার সত্যতা নিশ্চিত হওয়ার পর
জমি হস্তান্তর দলিল রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ যে কাগজপত্র দাখিল করা হয়েছে তার সত্যতা যাচাই করে সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রি করবেন, অন্যথায় তিনি দলিল রেজিস্ট্রি করবেন না। এবং প্রাথমিকভাবে এই কার্যক্রম ঢাকা জেলার সাভার থানায় কার্যক্রম চালু হয়েছে। এবং স্থাবর সম্পত্তি যদি মূল রেকর্ডীয় খতিয়ানের কোনো উত্তরাধিকার কর্তৃক জমি হস্তান্তরিত হলে, দলিল সম্পাদন করা হলে অনলাইনে উত্তরাধিকার সনদ যাচাই করতে হবে। এক্ষেত্রে উত্তরাধিকারীগণ বন্টন দলিলের হিস্সা অনুযায়ী বর্তমান প্রচলিত পদ্ধতি অনুসরণ করে 28 দিনের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে। বন্টন দলিল ব্যতীত জমি হস্তান্তরে উত্তরাধিকারী বিধান মোতাবেক প্রতিটি দাগের হিস্সা মোতাবেক হস্তান্তর দলিল সম্পাদন আইনসিদ্ধ। এরূপ ক্ষেত্রে হিস্সা মোতাবেক জমি হস্তান্তর না করা হলে উত্তরাধিকার একটি দাগের পূর্ণ অংশ বিক্রয় করলে এবং উক্ত দলিল বুনিয়াদে নামজারি আইনসিদ্ধ হবে না। সেক্ষেত্রে দলিল গৃহীতা এবং সংশ্লিষ্ট উত্তরাধিকারকে নোটিশ প্রদান করে এবং শুনানি গ্রহণ করে সিদ্ধান্ত দলিল গ্রহীতাকে লিখিতভাবে জানাতে হবে। তবে অন্যান্য সকল উত্তরাধিকার যদি সহকারী কমিশনার ভূমির নিকট সরাসরি উপস্থিত হয়ে এফিডেভিট এর মাধ্যমে অনাপত্তি প্রদান করে, সেক্ষেত্রে সহকারী কমিশনার ওই দলিলের যথার্থতা সংশোধনী করা লিখিতভাবে আদেশ প্রদান করবেন এবং ওই গৃহীতাকে এই নামজারির আদেশ এবং কপি দাখিল করবেন। সর্বশেষ নামজারি খতিয়ানের তথ্যের সঙ্গে সুনির্দিষ্ট কোনো গরমিল পাওয়া গেলে কেবল সেই ক্ষেত্রে মালিককে নোটিশ প্রদান করে শুনানি গ্রহণ করা যেতে পারে। যদি কাগজপত্র অনলাইনে যাচাই বাছাই করে সঠিকভাবে পাওয়া যায়, তাহলে এই গ্রহীতাকে ডাকার আর কোনো প্রয়োজন হবে না। যদি এ ধরনের কোনো ভুল পরিলক্ষিত হয়, তাহলে সেই ভ্রম সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি মিসকেস দায়ের করতে পারেন। এবং অবশ্যই এই হস্তান্তর দলিলের যদি গরমিলের সুনির্দিষ্ট বিষয়টি ইনামজারি সিস্টেমের প্রতিবেদন আকারে বিস্তারিত উল্লেখ করে আলাদাভাবে দাখিল করতে হবে। সম্পাদিত দলিলের কোনো গরমিলের কারণে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো দলিল সম্পাদন হলে এবং সেই দলিল বুনিয়াদে নামজারি করা সম্ভব না হলে সংশ্লিষ্ট দলিল এর বিষয়টি আবশ্যিকভাবে ই নামজারি সিস্টেম সংশ্লিষ্ট অংশে প্রতিবেদন আকারে আলাদাভাবে উল্লেখ করতে হবে। সহকারী কমিশনার ভূমি সকল নামজারি ও জমাবাগ আদেশ বুনিয়াদের সৃজিত খতিয়ান উপজেলা ভূমি অফিসে এবং ইউনিয়ন ভূমি অফিসে রক্ষিত রেকর্ড অফ রাইটস হালনাগাদ নিশ্চিত করবেন এবং এই হালনাগাদ অনুসারে যিনি জমির মালিক তিনি নিয়মিত সরকারের কর পরিশোধ করবেন। এখন এই বর্তমান যে সিস্টেমটা আইন চালু করা হয়েছে, এই সিস্টেমে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করার পরে তিনি পূর্বের মতো এই মিউটেশন এর কোনো মোকদ্দমা দায়ের করতে হবে না এবং সেই মোকদ্দমায় যে সংশ্লিষ্ট সহকারী ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিস বা পৌর ভূমি অফিসে এটা তদন্তের জন্য এবং মালিকানার সরজমিন দখল ইত্যাদি বিষয়ের আর তদন্তের প্রয়োজন হবে না। কারণ সাব রেজিস্ট্রার যখন দলিল রেজিস্ট্রি করবেন, সেই দলিল করার সময়ই তিনি দেখে নেবেন যে এই জমির মালিকানা সঠিক কিনা, অর্থাৎ তার যে মিউটেশন আছে বা নাম জারি আছে সেটা অনলাইনে তিনি পরীক্ষা করবেন এবং পাশাপাশি এই সম্পত্তির সর্বশেষ যে খাজনা তার নামে খাজনা খারিজ হয়েছে কিনা এবং সেটাও তিনি অনলাইনে পরীক্ষা করবেন এবং যেই ব্যক্তির নামে মিউটেশন আছেন তার সাথে এই এনআইডি কার্ড দাখিল করা হয়েছে তার কোনো অমিল আছে কিনা।
এবং তিনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই দলিলের কপিও এখানে দাখিল করতে হয়। এই সব বিষয়গুলো এখন যাচাই এবং দখলে আছে কিনা, যেহেতু তিনি খাজনা প্রদান করতেছেন এবং দখল আছে বিদায়ী তিনি তার নামে মিউটেশন এবং খাজনা দাখিলা আছে, এই আইন বিবেচনা করেই বর্তমান ক্ষেত্রে মিউটেশনের ক্ষেত্রে আর কোনো মিসকেস কোনো জমি ক্রেতাকে আর দায়ের করার প্রয়োজন হবে না। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। অনেক সময় যে ভূমি অফিসগুলো এই আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে চায় না, কারণ এই আইন যদি চালু হয়ে যায় তাহলে তাদের যে অবৈধভাবে যে লাভবান হওয়ার বিষয়টা আর থাকে না। তাই বিভিন্ন কারণ দেখিয়ে তারা মিসকেস দায়ের করায় এবং বিভিন্ন অজুহাতে মানুষকে হয়রানি করে এবং তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে। তাই আইনটা আমাদের সবাই জানা থাকা উচিত এবং আইনটা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমরা যেই এই সম্পত্তি ক্রয় করব, আমরা সহকারী কমিশনার ভূমিকে এই বিষয়টা আমরা বলতে পারবো যে আপনি এটা করতে পারেন না, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। উইদিন 20 days, 8 days or 60 days-এর ভিতরে আপনাকে মিউটেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো আইনি বিষয়। ইতিপূর্বে আমাকে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর আগামী যে কোনো একদিন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেখানে আপনারা জেনে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।